হ্যাঁ আমি মানছি যে একটা সময় আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, আর সেই ভুল বোঝাবুঝির কারণ ছিল ওরাই। তাই সেই নামগুলো আর কোনোদিনও নিবি না। যে নামগুলো শুনলে আমার অ্যালার্জি হয় সেই নামগুলো আমার সামনে কোনোদিনও নিবি না। আমি শুনতে চাই না তাদের নাম কোনোদিন। নিবি না। কিন্তু এগুলো তো সত্যি যশ, যে কটা কথা আমি বললাম এটা তো সত্যি। সত্যি তো রঞ্জা পিসি আর শাবনাম দুজনে চেয়েছিল যাতে আমাদের সম্পর্কটা ভেঙে যায়। পারলো কি? পেরেছে কি বল না? পারেনি তো। আমাদের সম্পর্কটা শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল, পারেনি। বরং আমাদের সম্পর্কটা আরো 10 গুণ বেশি ঘনিষ্ঠ হয়েছে, গাঢ় হয়েছে আরো বেশি। ভাগ্যিস ওই মেয়েটা ছিল, ভাগ্যিস ওই মেয়েটা ছিল। তার জন্য আমাদের সম্পর্কটা আরো বেশি ঘনিষ্ঠ হয়েছে, আরো বেশি গাঢ় হয়েছে। কিছু লোক থাকে জানিস তো, কিছু লোক থাকে যারা না একটা ভালো সম্পর্ক সহ্য করতে পারে না, দেখতে পারে না। তারা চায় সেই সম্পর্কটা ভেঙে যাক, শেষ হয়ে যাক সম্পর্কটা, কিন্তু তাদের তাতে কিচ্ছু হবে না, কোনো লাভ হয় না, সেটা তারা বোঝে না, বোঝে না তারা। তুই তো আমার ছিলিস, তুই আমার ছিলিস, এখন আরো 10 গুণ বেশি আমার হয়ে গেছিস, 10 গুণ বেশি। এখন সারা জীবন আমি আর তুই সুখে সংসার করব, সারা জীবন। আমি জানি, আমি বুঝতে পারছি, কিন্তু এই কথাগুলো চিৎকার করে কেন বলছিস? আশেপাশে সকলে শুনতে পাবে তো। যাকে রাত হয়েছে, শুই আমরা এবার। না না না, আজকে সারা রাত আমার চোখে ঘুম আসবে না, অসম্ভব। আরে আজকে কি করে ঘুমাই বলতো? আজকে তো জয়ের দিন, আনন্দের দিন আজকে। হ্যাঁ, আর তুই জানিস না কত বাধা অতিক্রম করে আমি তোকে পেয়েছি। প্রচুর বাধা ছিল, প্রচুর। জানি, আমি ছাড়া আর কে জানে বলতে পারবি কত বাধা এসছে। যে তোকে আমি একটাই কথা বলতে চাই যশ, দেখ সময় এখনো আছে, সাবধান হ, সতর্ক হ। দয়া থাকা ভালো যশ, কিন্তু সেই দয়ার যেন কেউ সুযোগ না নিতে পারে, এটা তুই অন্তত মাথায় রাখিস। না না, সেটা হবে না। সেটা কি করে হবে? আমি তো এখন সব দায়িত্ব তোর উপর দিয়ে দিয়েছি। তুই যা বলবি তাই হবে, তার বাইরে কিচ্ছু হবে না। কিন্তু হ্যাঁ, সেই লোকটা যাতে আমার চোখের সামনে থাকে, আমি যাতে তাকে সবসময় চোখের সামনে দেখতে পাই। তাহলে আমার মনে পড়বে যে আমার দয়া সে চলছে, আমার দয়া সে বেঁচে আছে, আমার অনুগ্রহে, আমার দয়ায় তার জীবনটা চলছে। বাস ওইটুকুই, ওইটুকুই, তার বাইরে আর কিছু না। প্রত্যেক মুহূর্তে যে মানুষটা আমাদের সর্বনাশ করতে চেয়েছে, আমাদের সম্পর্কটা শেষ করে দিতে চেয়েছে, তাকে আমি মনে করাতে চাই, তাকে আমি প্রত্যেক মুহূর্তে এটা মনে করাতে চাই যে আমার দয়ায় তুমি বেঁচে আছো, তুমি আমার দয়ার যোগ্য, আমার করুণার পাত্র। আর এটাতে যে কি আনন্দ আছে না রোহিণী, এটা আমি তোকে বলে বোঝাতে পারবো না। অদ্ভুত একটা আনন্দ আছে, অদ্ভুত। আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহ, জজদা তোমার সুখের সংসারে আমি তো এতটুকু আগুন ধরাতে যাইনি কোনোদিন। আমি তো চিরকাল দূরে সরে থাকতে চেয়েছি, তাহলে আজ এই কথাগুলো তোমার মনে হলো কি করে? কি করে তুমি এই কথাগুলো বলতে পারলে জজদা? কি করে বলে যাচ্ছ এই কথাগুলো? তোমার বিবেক বলে কি কিচ্ছু নেই জজদা? এইভাবে আমাকে তুমি... বেশ, তাই যদি হয়, তুমি যদি নিয়ম ভাঙতে পারো, আমিও তাহলে নিয়ম ভাঙবো। আমি চলে যাব জজদা। চোখের সামনে থেকে এই কথাগুলো শুনে বারবার নিজেকে অপমানিত করব না। আমি চলে যাব তোমাদের বাড়ি ছেড়ে। আমি আপ্রাণ চেষ্টা করব হোস্টেল অ্যাকোমোডেশন পাওয়ার। জানি পাওয়া কঠিন, কিন্তু তবু আমি চেষ্টা চালিয়ে যাব। সময় লাগবে হয়তো, কিন্তু কোনোদিন যে ভাবো না তা তো নয়। আর যদি কিছু টিউশন পাই তাহলে পিজিতে থাকবো, কিন্তু আমার মতো মেয়েকে তো কেউ পিজিতেও রাখবে না। একে তো অল্প বয়স, তার উপর অন্য ধর্মের মানুষ। আমাদের মতো মানুষের যে বাড়ি খুঁজে পেতে কত অসুবিধে হয় তা তো আমি জানি। কি করবো আল্লাহ?
তাতে দাঁত চেপে লেখাপড়াটা তো আমাকে করতেই হবে। এই সমস্ত কথার উত্তর একদিন আমার লেখাপড়া দেবে, আমার জীবনে প্রতিষ্ঠা দেবে। আমাকে প্রতিষ্ঠিত হতেই হবে। তুমি আমাকে যত অপমান করবে জস্তা, তাতে আমার জেদ বাড়বে, তত আমি প্রতিষ্ঠার দিকে ছুটব। তুই ঘুমিয়ে পড়। তুই ঘুমাবি না? আমার ঘুম আসবে না তুই বুঝতে পারছিস না রোহিণী। আমার প্রচন্ড আনন্দ হচ্ছে, প্রচন্ড এক্সাইটমেন্ট হচ্ছে। এই এক্সাইটমেন্টের চোটে আমার ঘুম আসবে না আজকে সারা রাত। হ্যাঁ, আজকের দিনটা আমার জীবনের শ্রেষ্ঠ দিন। এই দিনটাকে আমি কিনে নিয়েছি। তোকে আমি সারা জীবনের জন্য, সারা জীবনের মতো নিজের করে পেয়েছি। আচ্ছা, কত কেউ চেষ্টা করেছিল বলতো, কত কেউ চেষ্টা করেছিল তোকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। পারেনি কেন? কারণ ঈশ্বরের ইচ্ছে ছিল যে তোকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আমি তো কৃতজ্ঞ, ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ, চরম কৃতজ্ঞ ঈশ্বরের কাছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবারে, কি চিৎকার করছে। হয়ে গেছে তো, আমাদের বিয়েটা তো হয়ে গেছে, তাহলে আর এত বাধা বিঘ্ন এসবের প্রসঙ্গ আসছে কেন? এই কথাগুলোই বা উঠছে কেন যশ বল? আমাদের বিয়েটা তো হয়ে গেছে, এখন সারা জীবনের মতো আমি তোর হয়ে গেছি। আমাকে আর তোর থেকে তো কেউ দূরে সরিয়ে নিয়ে যেতে পারবে না, বল যশ? আমরা ঘুমোতে যাই এবার। আমার ঘুম আসবে না। আজকের রাতটা ঘুমিয়ে কাটানো নয়। আজকের রাতে তোর সাথে আমার অনেক কথা আছে রোহিণী, অনেক কথা আছে। তোর আর আমার মাঝে ভুল বোঝাবুঝিতে যারা ইন্ধন জুগিয়েছিল না, তাদেরকে আমি কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও না। আজকের রাতটা সেই দিনগুলোর কথা বলবো তোর সাথে, অনেক কথা শেয়ার করবো, অনেক কথা আছে তোর সাথে আমার। থাক না ওসব কথা যশ, বাদ দে না। এই সব দিনগুলো পেরিয়ে তো আজকের এই দিনটাও এসছে। আমি আর এগুলো মনে রাখতে চাই না যশ। হ্যাঁ, আমি কষ্ট পেয়েছি, একটা সময় জুড়ে আমি খুব কষ্ট পেয়েছি। আমি ভিতরে ভিতরে শেষ হয়ে গেছি। তবে আমার বারবার মনে হয়েছে যে শাবনামের মতো একটা মেয়েকে বোধহয় যশ কোনোদিনও অ্যাকসেপ্ট করতে পারবে না। আমি সত্যি ভেবেছি যশ, তোর আর ওর তো কোথাও মেলে না রে, কোথাও মেলে না। তোর বড় হওয়া, ওর বড় হওয়া, তোর জীবনের স্বপ্ন, ওর জীবনের স্বপ্ন, তোর রুচি, ওর রুচি, না কোথাও মেলে না যশ। তাই কোথাও একটা কি আমার মনের ভিতর ভরসাও তৈরি হয়েছিল যে না 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 না, শাবনামের মতো একটা মেয়ের পক্ষে আমাদের এত বছরের, এত দিনের একটা সম্পর্ক কিছুতেই নষ্ট করা পসিবল হবে না। আর আজ তো আমি জিতে গেছি, আজকে আমি জিতে গেছি। আমারই সংসারে মেয়েটার চাকরানির মতো দিন কাটাচ্ছে। তুই আমাকে এইটুকু সুযোগ করে দিয়েছিস, তার জন্য আমি তোর কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যশ। ট্রাস্ট মি। কিসের কৃতজ্ঞতা, কিসের কৃতজ্ঞতা? ও তোর টেক কেয়ার করবে, ও তোর টেক কেয়ার করবে। তোর টেক কেয়ার করার জন্যই ওকে এই বাড়িতে থাকতে হবে। তুই ঠিক করেছিস, একদম ঠিক করেছিস। একদিন ও তোকে কাঁদিয়েছিল, তোর চোখের জল ফেলেছিল না, আজকে সেই হিসেব ওর চোকানোর পালা। আর ওই ঘর থেকে উৎখাত করে তুই একদম উচিত কাজ করেছিস, ঠিক কাজ করেছিস একদম। একটা আলাদা ঘর অকুপাই করে থাকার তো কোনো অধিকার নেই ওর, কোনো অধিকার নেই। আর তাছাড়া ওদের মতন মেয়েরা না কোনো সময় একটা আলাদা ঘর পেয়ে বড় হয়নি, এটা আমি জানি। ওরা এক ঘরে থাকতো, ওর বাবা, ওর মা, ও সবাই একটা ঘরে থাকতো। কোনো রকম খেয়ে দিয়ে বড় হয়েছে ও, কোনো রকম খেয়ে দিয়ে বড় হয়েছে। আজকে আমাদের বাড়িতে এত লাক্সারি ভাবে থাকার তো কোনো অধিকার নেই ওর, কোনো দরকার নেই। আমি বুঝতে পারছি যশ, আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তুই ভিতরে ভিতরে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিস। তুই অনুতাপের আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিস যশ, আমি জানি। হ্যাঁ পুড়ছি, হ্যাঁ পুড়ছি, সত্যি পুড়ছি। আজকে আমি অনুতাপের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি, সত্যি পুড়ছি অনুতাপের আগুনে। ওর মতন একটা মেয়েকে আমি একদিন দাম দিয়েছিলাম, গুরুত্ব দিয়েছিলাম, প্রাধান্য দিয়েছিলাম আমি ওকে একদিন। সেই অনুতাপের আগুন আজকে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। সত্যি তুই ঠিক বলেছিস, আমি অনুতাপের আগুনে না 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 না। তোর মতন একটা মেয়েকে দূরে সরিয়ে রেখে আমি ওর মতন একটা মেয়েকে দাম দিয়েছিলাম, গুরুত্ব দিয়েছিলাম। কি পেলাম আমি, কি পেলাম আমি?
আমি অনেক বড় অন্যায় করেছি, অনেক বড় ভুল করেছি, সেই ভুলের কোনো ক্ষমা হয় না রোহিণী। আচ্ছা, আমি ক্ষমা করে দিচ্ছি তো, আমি ক্ষমা করে দিচ্ছি তো। আর কার কাছ থেকে ক্ষমা চাস তুই বল? চ আয়। শরীরটা যে বড্ড খারাপ লাগছে চস্তা। চস্তা, তুমি জানো তো আমি অসুস্থ। কোনো রকমের জ্বরের ওষুধ খেয়ে সামলে রেখেছি নিজেকে। তোমাদের বুঝতে পর্যন্ত দিনই যে আমি কতটা অসুস্থ। আমি কিন্তু সব কাজ মুখ বুজে করে গেছি। এখন যে আবার তেড়ে জ্বর আসছে, আমার সারা শরীর কাঁপছে। শুধু জ্বরে না, অপমানেও জস্তা। তোমার যদি আমার সম্পর্কে এত কথাই বলার থাকতো, আলাদা বলতে। তুমি রোহিণীদির সামনে আমাকে এতটা ছোট করলে, এত ছোট। তুমি আমাকে রোহিণীদির চাকরানির সাজে দেখতে চাও তো? তুমি আমাকে ঘর থেকে উৎখাত করা হয়েছে বলে খুশি হয়েছো, তাই তো? তাহলে একদিন যা বলেছিলে সব মিথ্যে, সব ভুল, সব বানানো। নাকি সেদিন তোমার মোহ কাজ করেছিল, সেই মোহ কেটে গেছে আজ? এটাই তো সত্যি জস্তা, তাই না? তোমার মোহ থেকে মুক্তি পেয়েছো, কিন্তু তা বলে কি একটা মানুষ এত অপমান করতে পারে? একদিন যাকে এক মুহূর্তের জন্য ভালোবেসেছিলে বলে মনে হয়েছিল, তাকে এত ছোট করা যায়? এত অপমান করা যায়? আজকের দিনে সব থেকে বড় উপহার তো আমি তোমাকে দিয়ে দিয়েছি শবনম। আমি নিশ্চিত আমার ঘরে দরজার বাইরে শুয়ে তুমি সব কথা শুনতে পেয়েছো। এটাই আমার উদ্দেশ্য ছিল। আর সব কথা শোনার পর এখন তোমার কেমন লাগছে শবনম? ঠিক কেমন লাগছে তোমাকে দেখতে? একবার না দেখে যে আমি পারবো না, সেটাই আমাকে চরম তৃপ্তি দেবে। তুমি আমার জীবন নষ্ট করেছো শবনম, আমি তোমাকে সুখে থাকতে দেব না। আমার জীবনে তুমি এমন একটা দিন এনে দিয়েছো যাকে আমি ভালোবাসি না, তার সঙ্গে আমাকে থাকতে বাধ্য করেছো তুমি। মিথ্যে অভিনয় করে সারা জীবন কাটাতে বাধ্য করেছো তুমি। তোমাকে এর দাম দিতে হবে শবনম, এর দাম তোমাকে সারা জীবন ধরে দিয়ে যেতে হবে। তোমাকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। শবনম এরকম অদ্ভুত ভাবে শুয়ে আছে কেন? ঘুমিয়ে আছে কি? এ কি, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে মেয়েটার। কাউকে বলেনি এত জ্বর হয়েছে? অবশ্য কাকেই বা বলবে, বলার মতো তো আর কেউ নেই এই বাড়িতে ওর। শবনম, শবনম, গায়ে তো বেশ জ্বর, ডাকছি সাড়াও দিচ্ছে না। সেন্সলেস হয়ে যায়নি তো?
তুমি এখানে কি করছো? তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে এখানে, তো আমি বাইরে বেরিয়েছিলাম, বেরিয়ে দেখলাম তুমি। দেখো, আমিও একজন ডক্টর হিসেবে আমি যদি দেখি যে আমার চোখের সামনে একজন অসুস্থ হয়ে পড়ে আছে, তাকে চিকিৎসা করাটাই আমার ধর্ম। দেখো, বিনা অনুমতিতে তুমি আমার গায়ে হাত দিয়ে অন্যায় করেছো জস্তা। হোয়াট? অন্যায় করেছি মানে? 100 বার অন্যায় করেছো। দেখো, পেশেন্ট হিসেবে আমারও তো অধিকার আছে যে কে আমাকে দেখবে কে আমাকে দেখবে না সেটা ঠিক করার। আমি অচেতন অবস্থায় পড়েছিলাম, সেই সুযোগে তুমি যে শুধু আমার অসুখ পরীক্ষা করেছো তা তো নাও হতে পারে। কি বলতে চাইছো কি তুমি? চলো, চুপ করে আছো কেন? বলো, কি জশ! বলতে চাই। তুই এখানে কি করছিস? রোহিণী দি, তুমি তোমার স্বামীকে একটু আটকে রাখতে পারো না? একটু আটকে রাখা তো চেষ্টা করতে পারো। তো মাথায় রাখতে হবে যে তোমার স্বামী একজন পুরুষ মানুষ। আমায় ন্যায় ঘর থেকে উৎখাত করে দিয়েছো, দিয়ে এখানে শুতে বলেছো, কিন্তু তোমার ঘরে যে একজন পুরুষ মানুষ আছে আর তার কাছে আমি নিরাপদ কিনা সেটা তো তোমার ভেবে দেখার দরকার ছিল। বিনা অনুমতিতে গায়ে হাত দিয়ে জ্বর পরীক্ষা করে জজদা কিন্তু ঠিক করেনি। জজদার মনে রাখা উচিত ছিল যে জজদা আমার কাছে একজন পরপুরুষ। তাই আমার অনুমতি ছাড়া আমার কতটা জ্বর হয়েছে, আমার গায়ে জ্বরে পুড়ে যাচ্ছে কিনা তা নিয়ে উদ্বেগ না দেখালেও জজদার চলত। এরপর যদি এরকম কখনো হয় তাহলে কিন্তু আমি সিক্রেট করব, চিৎকার চেঁচামেচি করে আমি সবাইকে জানাবো। রোহিণীদি, তুমি যাও, জজদাকে নিয়ে ঘরে যাও। যশ, রোহিণী, আমি বাইরে একটা শব্দ পেয়ে এসেছিলাম, আসার পর দেখলাম যে ও এখানে অদ্ভুতভাবে সেন্সলেস হয়ে পড়ে আছে। আমি বাধ্য হয়ে ওকে ডাকলাম 2-3 বার, ও সাড়া দিল না। আমি তখন ওর টেম্পারেচারটা চেক করলাম, চেক করে দেখলাম বেশ জ্বর। তারপরও আমি ওকে ডাকলাম, তখনও সাড়া দেয়নি। আমি তখন বাধ্য হয়ে গিয়ে জলটা নিয়ে এলাম, ওকে সেন্স ফেরানোর চেষ্টা করছিলাম, বাস। একজন ডক্টর হিসেবে আমরা যদি কোনো ভিখিরিকেও রাস্তায় পড়ে থাকতে দেখি তাহলে তাকেও আমরা চেক আপ করি, প্রয়োজন হলে চিকিৎসাও করি। আমি এক্স্যাক্টলি সেটাই করছিলাম। আর যেখানে ও আমাদের বাড়িতে রয়েছে সেখানে যদি আজকে ওর কিছু হয়ে যায়, ইন কেস কোনো ঘটনা ঘটে যায়, তাহলে ওর বাড়ির লোকরা আমাদেরকে ছেড়ে কথা বলবে। আর স্পেশালি ওর বাবা তো আমাদেরকে জেল হাজতে পাঠাবে। সেই কারণে আমি ওর ট্রিটমেন্টটা করছিলাম। আমি কি খুব ভুল কিছু করেছি রোহিণী? তুই তো আমায় ডাকতে পারতি। আমি তোকে ডাকিনি, তার কারণ তুই ঘুমোচ্ছিলিস। একটা সামান্য ব্যাপারে তোকে ডিস্টার্ব করার প্রয়োজন মনে করিনি আমি। আর এখন এই মেয়েটা ভুলভাল কথা বলে তোর মনে আমার সম্পর্কে একটা বিরূপ ধারণা তৈরি করার চেষ্টা করছে। কিন্তু ও তো জানে আমাদের দুজনের মধ্যে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে। আমি জানি তোমাদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, কিন্তু আমি একটা কথাই বুঝতে পারি না যে যাদের মধ্যে এত গভীর আন্ডারস্ট্যান্ডিং তাদের বাইরের লোকের সামনে এত বলার দরকার পড়ে কেন? রোহিণীদি, আমি না ঠিক আছি, তুমি তোমার হাজবেন্ডকে ঘরে যেতে বলো। যশ, ঘরে চল। এরপর থেকে ফার্দার ট্রিটমেন্টের দরকার হলে আমাকে বলবি। তোকে এরকম ভাবে আসতে তো কেউ বলেনি মাঝরাত্রিরে। বলা তো যায় না যশ। ও যদি এটাকে ক্যাশ করে তোকে বিপদে ফেলার চেষ্টা করে তখন আমি কোথায় যাব? আর সেই সুযোগটাই বা ওকে আমরা দেবো কেন? রোহিণীদি, তুমি একদম ঠিক বলেছ, একদম ঠিক বলেছ তুমি। দেখো, তুমি তো একজন মেয়ে, আমি তোমার কাছে কমফোর্টেবল, কিন্তু আমি জজদার কাছে কমফোর্টেবল নই। এরপর থেকে যদি আমার কোনো চিকিৎসা দরকার হয় তাহলে তুমি আমার চিকিৎসা করো। দেখো, আমিও তো একজন ডাক্তার, আমিও জানি কখন কি উপসর্গে কি করতে হয়। তাছাড়া আমি তো তোমাদের বাড়িতে আশ্রিত, শুধু শুধু তোমাদের তো আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ার কোনো দরকার নেই।
নিতান্তই যদি দরকার পড়ে তাহলে তুমি না হয় আমার চিকিৎসা করে রোহিণীদি। কিন্তু তোমার কাছে আমার অনুরোধ, এরপর থেকে তোমার হাজবেন্ড যেন আমার চিকিৎসা নিয়ে মাথা না ঘামায়।